পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ডস, ব্রিটেন কিংবা ফ্রান্সের মতো দেশগুলো কখনো লুকানোর চেষ্টা করেনি যে তারা সাম্রাজ্য চালাচ্ছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন একটি দেশ আছে যারা নিজেদের বলতো স্বাধীনতার রক্ষক, অথচ স্বাধীনতার পরের শতাব্দীতেই তারা আদিবাসীদের ভূমি দখল করে প্রতিবেশী দেশের বিশাল ভূখণ্ড কেড়ে নেয়, বিদেশে নিজেদের সরকার বসিয়েছে আর প্রাইভেট কর্পোরেশনের স্বার্থে সেনাবাহিনী পাঠিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে মুক্তির কথা বলা হলেও তাদের সম্প্রসারণ নীতির কারণে স্থানীয় বহু জনগোষ্ঠীকে এর চরম মূল্য দিতে হয়েছিল। গল্পটা আমেরিকার এই সাম্রাজ্যের বিস্তার আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর পার হয়ে ঘটেনি। এর শুরুটা হয়েছিল নিজেদের ঘরের ভেতর থেকেই। 19 শতকে আমেরিকায় জনপ্রিয় হয়ে ওঠে একটি ধারণা, ম্যানিফেস্ট ডেস্টিনি, যার মূল বক্তব্য ছিল আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত পুরো ভূখণ্ড শাসন করার অধিকার কেবল আমেরিকানদের। দেশটির অনেক রাজনৈতিক নেতা বিশ্বাস করতেন তাদের রাষ্ট্র অন্য সব দেশের চেয়ে আলাদা। স্বাধীনতা, গণতন্ত্র আর সভ্যতা ছড়িয়ে দেওয়া যেন তাদের এক ঐতিহাসিক দায়িত্ব। এই বিশ্বাস পরে আমেরিকান এক্সপেনশনালিজম ধারণার অন্যতম রাজনৈতিক প্রকাশ হিসেবে প্রতিষ্ঠা পায়। তাই অনেক আমেরিকানের কাছে ভূখণ্ড দখল ছিল একটি নৈতিক কর্তব্য। সালে স্বাধীনতা অর্জনের পর যুক্তরাষ্ট্র তাদের উত্তর পশ্চিমাঞ্চলে বসতি স্থাপনের পরিকল্পনা করে। 1790 সালে মার্কিন জেনারেল জোসিয়া হারমার এবং 1791 সালে আর্থার সেন্ট ক্লেয়ারের বাহিনীকে স্থানীয় আদিবাসীরা পরাজিত করে। পরাজয়ের ধাক্কা সামলে মার্কিন কংগ্রেস সামরিক শক্তি দ্বিগুণ করে। 1794 সালে ফলেন টিম্বার্সের যুদ্ধে আদিবাসীরা চূড়ান্তভাবে হেরে যায় এবং ওহিও উপত্যকার বিশাল এলাকা আমেরিকার দখলে চলে আসে। ওহিও উপত্যকা দখলের পর একে একে পূর্ব আমেরিকার আদিবাসী জাতিগুলোকে জোরপূর্বক স্থানান্তর শুরু হয়। 1830 সালের ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্টের পর চেরোকি সহ হাজার হাজার আদিবাসীকে পায়ে হেঁটে ওকলাহোমায় পাঠানো হয়। পথেই মারা যায় হাজারো মানুষ। ইতিহাসে এই ঘটনা ট্রেইল অফ টিয়ার্স নামে পরিচিত। ইউরোপীয় শক্তিগুলো যখন বিদেশে সাম্রাজ্য গড়ছিল, আমেরিকা ততদিনে নিজেদের মহাদেশের ভেতরেই একই কাজ শুরু করে দিয়েছিল। আদিবাসীদের উৎখাত করার এই পর্বের মাঝেই 1823 সালে মনরো ডক্ট্রিনের নামে নতুন এক চাল চালে আমেরিকা। তারা ইউরোপকে সোজা জানিয়ে দেয় পশ্চিম গোলার্ধে তারা যেন আর নাক গলাতে না আসে। বাইরে থেকে শুনে মনে হতে পারে তারা লাতিন আমেরিকার দেশগুলোকে রক্ষা করছে, কিন্তু সময় গড়ানোর সাথে সাথেই পরিষ্কার হয়ে যায় এটা আসলে এই অঞ্চলে আমেরিকার নিজস্ব আধিপত্য প্রতিষ্ঠার একটা নতুন হাতিয়ার। 20 শতকের শুরুতে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট যখন এর সাথে রুজভেল্ট করলারি যোগ করেন, তখন আসল রূপটা বেরিয়ে আসে। আমেরিকা ঘোষণা করে লাতিন আমেরিকায় কোনো অস্থিরতা দেখা দিলে সামরিক হস্তক্ষেপ করার অধিকার কেবল তাদেরই। ইউরোপীয়দের সরিয়ে পুরো অঞ্চলকে নিজেদের প্রভাব বলয়ে নিয়ে আসে তারা। নিজেদের প্রভাব বলয় তৈরির পথে তাদের চোখ পড়ে প্রতিবেশী মেক্সিকোর উপর। টেক্সাসকে কেন্দ্র করে শুরু হয় মেক্সিকো আমেরিকার যুদ্ধ। 1848 সালে গুয়াদালুপে হিডালগো চুক্তির মাধ্যমে কলমের এক খোঁচায় আমেরিকা মেক্সিকোর অর্ধেকেরও বেশি জমি নিজেদের দখলে নিয়ে নেয়। ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নেভাডা, উটা, নিউ মেক্সিকো আর কলোরাডোর বিশাল অংশ যুক্ত হয় আমেরিকার মানচিত্রে। মানচিত্র বদলে ফেলার এই খেলার তখন কেবল গোড়াপত্তন ঘটে। স্প্যানিশ আমেরিকান যুদ্ধ ছিল বিশ্বমঞ্চে আমেরিকার প্রথম ওভারসিজ সাম্রাজ্যের সূচনা। 1898 সালে কিউবার স্বাধীনতার কথা বলে স্পেনের বিরুদ্ধে যুদ্ধে নামে আমেরিকা, কিন্তু যুদ্ধ শেষে তারা নিজেরাই দখল করে নেয় গুয়াম আর পুয়ার্তো রিকো। কিউবা কাগজে কলমে স্বাধীন হলেও সম্পূর্ণভাবে মার্কিন সামরিক ও অর্থনৈতিক শৃঙ্খলে আটকা পড়ে। স্বাধীনতার নামে দখলদারিত্ব আসলে কতটা নির্মম হতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ ফিলিপাইন।
স্পেনকে হটিয়ে আমেরিকা যখন ফিলিপাইনের নিয়ন্ত্রণ নেয়, তখন স্থানীয়রা স্বাধীনতার জন্য বিদ্রোহ শুরু করে। শুরু হয় ফিলিপাইন আমেরিকান যুদ্ধ। 1899 থেকে 1902 সাল পর্যন্ত চলা এই যুদ্ধে মার্কিন বাহিনী সেখানে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করে। বন্দীদের কাছ থেকে তথ্য আদায় করতে সেখানে ওয়াটার কিওর নামে এক ভয়ঙ্কর নির্যাতন চালানো হতো, যা পরে আন্তর্জাতিক মহলেও ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বন্দি শিবিরের পরিবেশ আর টানা সামরিক অভিযানে মারা যায় 2 লাখেরও বেশি ফিলিপিনো। সেখানকার সাধারণ মানুষের মুক্তির সংগ্রামকে ভেতর থেকে দুর্বল করে দিতে প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফট নিয়ে আসেন পলিসি অফ অ্যাট্রাকশন। বাড়তি কিছু সুযোগ সুবিধা দিয়ে ফিলিপাইনের উচ্চবিত্ত শ্রেণীকে খুব সহজেই বশ করে ফেলে আমেরিকা। সাম্রাজ্য বিস্তারের এই খেলায় বাণিজ্য আর সামরিক সুবিধার জন্য আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করার প্রয়োজন অনুভব করে আমেরিকা। আর এর জন্য দরকার ছিল একটি কৃত্রিম খাল। কলম্বিয়া যখন তাদের ভূখণ্ড দিয়ে পানামা খাল বানানোর অনুমতি দিল না, আমেরিকা তখন পানামার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন করে। মার্কিন নৌবাহিনীর উপস্থিতিতে কলম্বিয়ার পক্ষে বিদ্রোহ দমন করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। কলম্বিয়া থেকে পানামাকে আলাদা করে তৈরি হল নতুন একটি দেশ। বিদ্রোহ সফল হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই নতুন রাষ্ট্র পানামা আমেরিকার হাতে খাল অঞ্চলের স্থায়ী নিয়ন্ত্রণ তুলে দেয়। নতুন রাষ্ট্রটির স্বাধীনতার স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর একটি ছিল যুক্তরাষ্ট্র। অন্যের ভূখণ্ড দখলে নিতে সবসময় সেনা পাঠানোর প্রয়োজন হতো না। প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফট নিয়ে এলেন ডলার ডিপ্লোমেসি নামের নতুন এক পলিসি। সৈন্য পাঠানোর আগেই অর্থনীতি দখল করা ছিল এই নীতির মূল উদ্দেশ্য। কোনো দেশ ঋণ পরিশোধে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র তাদের আর্থিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিত। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ 1905 সালের ডোমিনিকান রিপাবলিক। ঋণের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় দেশটির শুল্ক বিভাগের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক নিয়ন্ত্রণের এই খেলায় এরপর মাঠে নামে বিশাল সব কর্পোরেশন। ইউনাইটেড ফ্রুট কোম্পানির মতো প্রতিষ্ঠানগুলো মধ্য আমেরিকার গুয়াতেমালা, নিকারাগুয়া আর হন্ডুরাসের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করে। আর যেখানেই কোম্পানির লাভ, সেখানেই মার্কিন সেনাবাহিনী। কোম্পানির স্বার্থে তারা সরকার ফেলে দিয়ে নিজেদের পছন্দের পুতুল শাসক বসাতে শুরু করে। আর এই দেশগুলো পরিচিত হয়ে ওঠে ব্যানানা রিপাবলিক হিসেবে। অনেক দেশেই তখন নির্বাচিত সরকারের চেয়ে মার্কিন কোম্পানির স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ডলার ডিপ্লোমেসি বা কোম্পানির নিয়ন্ত্রণ যখন কাজ করত না, তখন সরাসরি পাঠানো হতো মেরিন সেনা। ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন মেরিনদের উপস্থিতি ছিল নিয়মিত ঘটনা। 1916 থেকে 1924 সাল পর্যন্ত ডোমিনিকান রিপাবলিক ছিল সরাসরি মার্কিন দখলে। হাইতি আর নিকারাগুয়ায় তারা দশকের পর দশক ধরে সামরিক শাসন চালিয়েছে। নিজেদের সুবিধামতো সংবিধান তৈরি করেছে, স্থানীয় সামরিক বাহিনী গঠন করেছে, যাদের হাত ধরে পরবর্তীতে ট্রুজিলোর মতো স্বৈরশাসকের জন্ম হয়েছিল। ট্রুজিলো ছিলেন মার্কিন মেরিনদের হাতে গড়া এক ছাত্র, যিনি 3 দশক ধরে ডোমিনিকান জনগণের উপর নিষ্ঠুরতা চালিয়েছিলেন। স্ট্যান্ডার্ড অয়েল, ইউনাইটেড ফ্রুট কোম্পানি, রেলরোড আর ব্যাংকগুলোর সাথে মার্কিন সরকারের এই সম্পর্ক ছিল আধুনিক সাম্রাজ্যবাদের নতুন মডেল। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুগে কোম্পানি আর রাষ্ট্র যেমন একসঙ্গে কাজ করত, আমেরিকাও সেই মডেলকে নতুন রূপ দেয়। তবে এই ক্ষেত্রে সাম্রাজ্যের পতাকা বহন করছিল প্রাইভেট কর্পোরেশনগুলো। এসব পদক্ষেপকে মার্কিন নীতি নির্ধারকেরা নিরাপত্তা, বাণিজ্য বা স্থিতিশীলতার প্রয়োজনীয়তা হিসেবে ব্যাখ্যা দেন। কিন্তু সমালোচকদের মতে বাস্তবে এর ফল ছিল মার্কিন প্রভাব ও নিয়ন্ত্রণের বিস্তার। পর্তুগাল সমুদ্র দিয়ে পথ খুলেছিল, স্পেন পাহাড় ভেঙে রূপা তুলেছিল, ডাচরা কোম্পানি বানিয়ে লুটপাট করেছিল, ব্রিটিশরা পুরো পৃথিবীকে একটি অর্থনৈতিক যন্ত্রে পরিণত করেছিল, বেলজিয়াম একজন মানুষের লোভকে গণহত্যায় রূপ দিয়েছিল, ফ্রান্স মানুষের পরিচয় মুছে দিতে চেয়েছিল, কিন্তু আমেরিকা তাদের পুরো এই ইতিহাসটাই তৈরি করেছে স্বাধীনতার নামে।
এখানে শুধু অস্ত্র আর পদ্ধতি বদলেছে, কিন্তু দিন শেষে সেই পুরনো প্রশ্নটা রয়েই যায়, কার সম্পদ, কার জন্য, আর ঠিক কতটা মূল্যে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।